আজকের পর্বে আমরা কথা বলবো দাদু ঠাকুমাদের নিয়ে। I am 78 and this is my third marriage day tomorrow. কি কি সমস্যা এই বয়স বাড়ার সাথে সাথে আসতে পারে? তার থেকে বেশি আমি স্ট্রেস দেবো যেটার উপর বলবো সেটা হচ্ছে যেটা অসুখ নয় অথচ প্রবলেম। জেরিয়াট্রিক মেডিসিনের প্রয়োজন হঠাৎ করে পড়লো কেন? যে আননেসেসারি মেডিসিনস কন্টিনিউ করছে অনেকে, যেটা হয়তো অনেক আগে দরকার ছিল এখন আর দরকার হয় না। যে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়? সেই জন্য প্রথমবার যখন ব্লাড প্রেশার দেখবেন তখন দু হাতে দেখবেন। যে কোনো হাতে অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার ডিফারেন্স হয়। বয়স হলে নতুন কিছু শেখা যায় না। মিথ। বয়স হলে মিষ্টি খাওয়া যেতে পারে। আমার যারা ডায়াবেটিস পেশেন্ট তারাও কিন্তু মিষ্টি খায়। বিদেশি দাদুদের জিনে কি আছে? মানে বিদেশি দাদুরা দেখেছি যে 60 বছর 80 বছরেও ডিস্কোতে নাচছে, মেয়েদের গলা ধরে ঝুলছে। এটা আমাকে রিসার্চ করতে হবে। একদম ইউরোপিয়ান দাদুর জিন নিয়ে। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2। Treatment. Treatment. ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2 সাপোর্টেড বাই নারায়ণা হেলথ হাওড়া। আজকের পর্বে আমরা কথা বলবো দাদু ঠাকুমাদের নিয়ে, অর্থাৎ বয়স্ক মানুষদের নিয়ে। কিভাবে? দাদু ঠাকুমাদের নিয়ে যখন কথা বলবো তখন দাদু ঠাকুমাদের ডাক্তারেরও দরকার, মানে একটু বয়স্ক লোকেদের ডাক্তার। জেরিয়াট্রিক ফিজিশিয়ান, জেরিয়াট্রিক মেডিসিন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন ট্রিটমেন্ট ডক্টর কৌশিক মজুমদার। নমস্কার। নমস্কার স্যার। ওয়েলকাম স্যার। তো প্রথম কথা, সবার মাথায় প্রশ্নটাই আসবে যে পেডিয়াট্রিক জানি, জেরিয়াট্রিক জানি না। তো এই জেরিয়াট্রিক মেডিসিনের প্রয়োজন হঠাৎ করে পড়লো কেন? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগের আধিক্য মানে সংখ্যা বেড়ে যায় এবং রোগের সংখ্যা বাড়ে বলে একটা জেরিয়াট্রিশিয়ান বা আমাদের মতো যারা বয়স্ক রোগ বিশেষজ্ঞ তাদের রোগের চিকিৎসা করার সময় একটা রোগের উপর নির্ভর করে চিকিৎসা করলে হয় না। উদাহরণস্বরূপ বলি, আমি একটু আগে একজন আউটডোর থেকে এলাম। আউটডোরে একজন পেশেন্ট এসছেন, 80 বছরের এক বয়স্ক ভদ্রলোক। উনি এসছেন কাশি নিয়ে একটা, কিন্তু আমি জানলাম যে ওনার ব্লাড সুগার আছে, ওনার একটা বাইপাস হয়েছে। ফলে আমি কিন্তু যখন ওনার কাশিটা নিয়ে কথা বলছি বা দেখছি তখন কিন্তু আমাকে ওই ব্লাড সুগার কেমন আছে দেখি, লাস্ট রিপোর্টটা দেখি, আপনার বাইপাসটা আছে, আপনার হার্টে কোনো পেন হয় না তো? এই যে লিডিং কোয়েশ্চেনগুলো করতে হয়, তার মানে জেনেটিক মেডিসিনে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুখ যেমন বাড়ে, প্রত্যেকটা অসুখকে আলাদা করে দেখা উচিত। শুধুমাত্র আমি এসছি একটা রোগের জন্য শুধু সেটা দিয়ে ছেড়ে দিলাম একটা প্রেসক্রিপশন করে হয় না। এটা একটা বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যেহেতু রোগ অনেক, তার মানে ওষুধ অনেক। ওষুধ অনেক মানে হচ্ছে এক একজনের প্রবীণ নাগরিকের দেখি 15টা 20টা করে ওষুধ খাচ্ছেন বিভিন্ন সময় দিনের, সিরাপ, ট্যাবলেট, পাউডার এসব মিশিয়ে। এবার ওষুধ যদি বেশি হয় তাহলে তার ফলে কি হয়? ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া, ওষুধের ইন্টারমেডিসিন রিঅ্যাকশন যেটা বলি, যে একটা ওষুধের সঙ্গে একটা ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। প্রত্যেকটা ওষুধেরই কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেইগুলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায়। বয়স্ক রোগ বিজ্ঞান নিয়ে কাজ করা দেশে বিদেশে, আমি ইংল্যান্ডেও কাজ করেছি 15 বছর, এখানেও কাজ করছি 10 বছর। সব থেকে কমনেস্ট যেটা ওষুধের দেখেছি ভুল হয় সেটা হচ্ছে যে আননেসেসারি মেডিসিনস কন্টিনিউ করছে অনেকে, যেটা হয়তো অনেক আগে দরকার ছিল এখন আর দরকার হয় না। আর তার থেকেও যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে ডুপ্লিকেশন অফ মেডিসিনস, মানে হচ্ছে একই ওষুধ দুটো নামে খাচ্ছেন। অবাক লাগে তো, কিন্তু এটা হয়। একই ওষুধ ডক্টর এক্স দিয়েছেন, জ্বরের জন্য গেছিলেন, ডক্টর ওয়াই এর কাছে গেছিলেন পায়ে ব্যথা, উনি না জেনে ওই একই ওষুধ প্রেসক্রিপশন যখন রিপিট করছেন আরেকটা নামে দিয়েছেন। প্রবীণ যে ভদ্রলোক উনি জানেনও না যে একই ওষুধ দুটো নামে খাচ্ছেন। ধরা যাক তুমি ধরো একটা ব্লাড প্রেশার ওষুধ যদি এটা মানুষ দুটো নামে খায়, কিংবা আরো ডেঞ্জারাস হচ্ছে ডাক্তার প্রেসক্রাইব করেছে একটা মেডিসিন, এবার পাড়ার দোকানের শিবুদা তার কাছে গেছে ওষুধের জন্য, শিবুদা আবার না জেনে ওই ওষুধটা আরেকবার দিয়েছে, এটা খাবেন একটা করে অমুক বাবু। অমুক বাবু তো জানেন না যে ওষুধটা উনি অলরেডি খাচ্ছেন। সো এইটা বোধ হয় জেরিয়াট্রিক মেডিসিনের একটা বড় তফাৎ অন্যান্য। এবং অ্যাজ এ জেরিয়াট্রিশিয়ান আমি যেটা করি, যেটা সব ডাক্তারেরই করা উচিত, স্পেশালি যারা বয়স্কদের নিয়ে কাজ করে, আমি বলি আপনার যত কষ্টই হোক ওষুধের বক্সটা নিয়ে আসবেন। এবং সেখানে আমি যে কত ভুল বের করি, এবং আমার জুনিয়র যারা প্যারামেডিক বা জুনিয়র ডাক্তার তাদেরও ট্রেন করেছি, তারাও স্যার এই ওষুধটা পেলাম সেই ইয়ের মতন
ফেলুদার আবিষ্কারের মতন যে খুঁজে পেলাম স্যার, একটা ক্লু খুঁজে পেলাম স্যার। তো এটা হচ্ছে দ্বিতীয় তফাৎ। তৃতীয় তফাৎ হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অসুখগুলোর বহিঃপ্রকাশ কিন্তু চেঞ্জ হয়ে যায়। হার্ট অ্যাটাক, একটা ছোট্ট উদাহরণ দিই, অনেক উদাহরণ আছে। বুকে ব্যথা, ঘাম, শ্বাসকষ্ট, বাঁ হাতে ব্যথা, চোয়ালে ব্যথা, এগুলো আমরা জানি। এবং সে ছবি বিশ্বাসের আমল থেকে সিনেমা দেখেছি আমরা, হার্ট অ্যাটাক মানেই হ্যাঁ হিরোর বাবা বুকে হাত দিয়ে পড়ে গেল, সবাই দৌড়ে এলো। কিন্তু বয়স্ক মানুষের কিন্তু বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাই হচ্ছে তফাৎ। মানে এটা একটা উদাহরণ দিলাম। অনেক সময় দেখেছি বয়স্ক মানুষকে নিয়ে এসছেন আউটডোরে, বাজারে করতে গিয়ে কোল্যাপস করেছেন, ইসিজি করে দেখলাম চেঞ্জেস, বা ব্লাড টেস্ট করলাম, ট্রপোনিন বলি আমরা, চেঞ্জেস। সব অসুখেরই কিন্তু কিছু কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন আমরা বলি হতে পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এটা একটা তফাৎ। হুম। একই সিমটমের অনেকগুলো কারণ, এটা আরেকটা বড় তফাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। একই সিমটমের অনেকগুলো কারণ মানে কি? ধরা যাক একটা মানুষের ডিজিনেস হচ্ছে, খুব কমন প্রবলেম বয়স্কদের, মাথা ঘুরছে, প্রায় শুনি দাদু ঠাকুমাদের। তুমি দাদু ঠাকুমা দিয়ে শুরু করলে, দাদু ঠাকুমারা খুব বলে মাথা ঘুরছে বাবা, একটু দেখবি। তো ওই তো মাথা ঘোরানো বেশি বয়সে অনেক সময় দেখা যায় অনেকগুলো কারণে হয়। ব্লাড প্রেশার ড্রপ করছে হয়তো, কানে কম শুনছে তার থেকে মাথা ঘোরানো, চোখে ভিশন থেকে মাথা ঘোরায়, ব্রেনে স্ট্রোক হয়েছে, ব্যালেন্সির তার থেকে মাথা ঘোরাতে পারে, কিংবা খুব সিম্পল জিনিস, একটা ওষুধ খাচ্ছেন, সে ওষুধের সাইড এফেক্টটাই মাথা ঘোরানো। আমি যখন চিকিৎসা করব আমাকে কিন্তু প্রত্যেকটা কারণের চিকিৎসা করতে হবে অ্যাজ আ জেরিট্রিশিয়ান। ও আমার মাথা ঘুরছে দেখি, ও আচ্ছা এই তো এই ওষুধটার জন্য হচ্ছে বলে ছেড়ে দিলে হবে না, তার আরো কারণ থাকতে পারে। এটা একটা তফাৎ। তারপর হচ্ছে কি, ওষুধের ডোজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়, যেহেতু লিভার কিডনির কর্মক্ষমতা কমে, সেহেতু সাধারণ বয়সে ধরা যাক একটা অ্যান্টিবায়োটিকের যা ডোজ অনেক সময় প্রবীণদের তার থেকে কম লাগে। এটা অনেকেই জানে না, এবং জানে না বলেই ওষুধ এভাবেই প্রেসক্রাইবড হয়। বিশেষ করে গ্রামের দিকে যখন যাই ক্যাম্পে, বা যারা গ্রামের যারা সো কল্ড কোয়াক, তারা দেখি খুব হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে রেখেছে বেশি বয়সের সঙ্গে সঙ্গে। এই হচ্ছে কয়েকটা তফাৎ। আর সব থেকে বড় যেটা বলবো সেটা হচ্ছে যে সোশিও ইকোনমিক কারণগুলো মাথায় রাখতে হয় প্রবীণদের চিকিৎসা করতে গেলে। যে প্রবীণ মানুষটি আমার সামনে বসে আছে, সে মানুষটি কিন্তু পেনশনের উপর রয়েছে, কিংবা এমআইএস এর উপর রয়েছে, কিংবা ছেলে বা মেয়ে বা ছেলের বউ, তাদের রোজগারের উপর ডিপেন্ডেন্ট। ফলে তাকে একটা টেস্ট লেখা বা ওষুধ লেখার আগে একটা জেরিট্রিশিয়ান হিসেবে আমাদের অনেকবার ভাবতে হয়। হঠাৎ করে একটা এমআরআই ব্রেন লিখে দিলাম, যেটা করতে তার ১০-১২ হাজার টাকা লাগবে, যেটা হয়তো তার পুরো মাসের পেনশনের টাকা। বিশেষ করে আমাদের দেশের এই আর্থসামাজিক অবস্থায় জেরিট্রিক্সের এটা খুব, এবং আমি যেহেতু এনএইচএস ইংল্যান্ডে কাজ করেছি, সেখানেও কিন্তু এখন নানা কারণে কস্ট এফেক্টিভনেস বা কস্ট জাস্টিফিকেশন, যেটা বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে করা হয়, এবং ওই মানুষটির দরকার আছে কিনা সেটা আমাদের ওখানে আমরা যখন ট্রেন হয়েছি সেটা এখন এখানে প্র্যাকটিস করি আমি। এটা একটা বড় তফাৎ। পিডিয়াট্রিক্স যেরকম আলাদা, তেমনি জেরিয়াট্রিক্সটা আলাদা। এবং আমি অবাক হই যখন অনেক জায়গায় কথা বলতে যাই, যেখানে আমাকে ডাক্তাররা বলতো যে ও জেরিয়াট্রিক শুনেছি মনে হচ্ছে, ওটা জেনেটিক্স তাই না? মানে এরকম প্রশ্ন শুনেছি আমি, মানে জিন নিয়ে কাজ করেন তো? আমি বললাম না, জিন নিয়ে কাজ করি না, কারণ আমি যে বয়স নিয়ে কাজ করি সেখানে জিনের আর কোনো ভূমিকা নেই। জিন যে সে যাকে দাওয়ার দিয়ে তার বংশধরদের দিয়ে দিয়েছে, এটা জেরিয়াট্রিক্স। তো অনেকেই জানেন। আচ্ছা, আপনি বিদেশেও যেহেতু কাজ করেছেন আর ভারতবর্ষেও কাজ করছেন, বিদেশি দাদুদের জিনে কি আছে? মানে বিদেশি দাদুরা দেখেছি যে ৬০ বছর ৮০ বছরেও ডিস্কোতে নাচছে, মেয়েদের গলা ধরে ঝুলছে, বিচে প্রচন্ড খেলাধুলা করছে, বিয়ে করছে অষ্টাদশীকে। আর এখানে ৪০ হ্যাঁ। পেরোলেই চালছে এই হাঁটুর ব্যথা, সুগারের ওষুধ, কোলেস্টেরল, কেন বাইপাস এটা? সার্জারি। কি আছে? বিদেশি দাদু হতে গেলে কি করতে হবে? উত্তরটা দেওয়ার আগে একটা ছোট ঘটনা বলি, তাহলে জিনিসটা আমার জীবনে প্রথম দিন ইংল্যান্ডে, আমি তখন জুনিয়র ডক্টর, প্রথম দিন রাউন্ড দিচ্ছি, বেশ ভয়ে ভয়ে রাউন্ড দিচ্ছি, একজন ৭৬ বছর বয়স্ক ভদ্রলোক, তার সামনে গেলাম। আমাদের ওখানে নিয়ম ছিল আমরা জুনিয়র রাউন্ড দিতাম, তারপরে কনসালটেন্ট। এখন সেসব দিন চলে গেছে, এখন কনসালটেন্ট রাউন্ড দেয়, জুনিয়রদের খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আমি ভদ্রলোককে গিয়ে দেখলাম, ভদ্রলোক দেখলাম খুব উৎফুল্ল হয়ে বসে আছেন। আমি বললাম, কি হলো? মিস্টার ধরুন উইলিয়ামস নাম ছিল, নাম বানালাম একটা, এক্সাক্ট নামটা মনে নেই অবশ্য। মিস্টার উইলিয়ামস এত খুশি কেন? বলে আজকে আমার ডিসচার্জ।
ও তাই খুশি তুমি খুব, তাই না? হ্যাঁ, ডিসচার্জ হলে তো সবার খুশি লাগে, বাড়ি যাওয়ার মতো জিনিস তো নেই। তখন সচিন ফুল ফর্মে আমাকে, সচিনের নামে ওরা খুব এক্সাইট, এখনো সচিনকে খুব রেসপেক্ট করে ওরা হুম, ওখানে। তো আমাকে বললো, ইউ আর ফ্রম ইন্ডিয়া? আলাম হ্যাঁ। সচিনস কান্ট্রি? আলাম ইয়েস। তখন বললো, ডু ইউ নো মিস্টার ডক্টর সচিন? আমাকে ডক্টর সচিন বলে ডাকলো, মানে নামটা একটু ব্যঙ্গ করেই। ডু ইউ নো ডক্টর সচিন ওয়াই আই এম সো হ্যাপি টুডে? আই নো ওয়াই? বলে, আই এম 78 and this is my 3rd marriage day tomorrow. হুম, তোমার কিছুটা জিন, কিছুটা ফুড, কিছুটা লাইফস্টাইল, কিছুটা ইন ক্লাইমেট, কারণ আমি নিজে ছিলাম তো। ইউ ফিল মাচ মোর হেলদি when you breathe that air, maybe it is that, ট্রু। এবং ইউ লিভ লঙ্গার, একদম। হেলথ সার্ভিস ইজ মাচ বেটার। হুম, আমাদের এখানেও হেলথ সার্ভিস এখন ইমপ্রুভ করেছে, কিন্তু আনফর্চুনেটলি গভর্নমেন্ট লেভেলে যে হেলথ সার্ভিসটা আরো অনেক ইমপ্রুভ করতে হবে। হেলথ সার্ভিসের সুবিধাটা পায় বলে ওদের অসুখগুলো ডায়াগনোসিস হয় আগে, ট্রিটমেন্টটা ফ্রি। NHS ইজ ফ্রি আফটার সার্টেন এজ, 60 এর পরে। তোমার ট্রিটমেন্ট যদি ফ্রি হয়, তাহলে তোমার কথায় সে কেন বিচে গিয়ে নাচবে না, বা অষ্টাদশীর সঙ্গে বিয়ে করবে না। বিয়ে করবে না, বা অ্যাফেয়ার করবে না? হ্যাঁ, ওইটাই আর কি, ক্লাইমেট, ফুড, গুড হেলথ স্ট্রাকচার, এইগুলো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে রোজগারের চিন্তাটা দেখি এখন অনেক কম। মানে হুম, ওরা যা সেভিংস করে সারা জীবন ধরে, বিকজ পাউন্ড ইজ সাচ আ স্ট্রং কারেন্সি, হুম, প্লাস থিংস আর প্রপোর্শনেটলি চিপার দেয়ার। আমরা যখন ওখানে থাকতাম তখন দেখতাম, ধরো যাক তুমি ওখানের হিসেবে 1 টাকা মানে 1 পাউন্ডে ইউ আর গেটিং আ লট অফ থিংস ফ্রম দ্য মার্কেট। এখন যদিও ইনফ্লেশন শুরু হয়েছে, ঋষি সোনাকের সময় থেকেই এই জিনিসের দাম বাড়তে শুরু করেছে, তারপরে তো ছেড়ে দিল, পারলো না, আরেকজন এলো, তারপরে হ্যাঁ। এখন আরেকজন। এখন অবশ্য রিসেশন বা অনেক কিছু প্রবলেম হচ্ছে, কিন্তু ওটা একটা কারণ। কিন্তু হুম। ইকোনমি, ইটস মোর ইকোনমিক্যাল দ্যাট কান্ট্রি। তুমি এখানে 1 বোতল কোক তুমি এই কারেন্সিতে যে দামে কিনবে, ওখানে 1 বোতল কোকের দাম 1 টাকারও কম ওদের কারেন্সিতে। এটাও একটা কারণ হয়তো। একদম। তো বাকিটা আমাকে রিসার্চ করতে হবে। তুমি যখন বললে পরের বার যখন পরের বার আমরা পরের এটা বার নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা আলোচনা করব, করব। রিসার্চ করে তোমার কিছু পেলে হ্যাঁ, আমি জানাবো। একদম ইউরোপিয়ান দাদুর জিন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য কমন ম্যান, যেরকম বলেছিল শাহরুখ খান। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য ইন্ডিয়ান ম্যান অলসো। না, না, অফ কোর্স ইন্ডিয়ান ম্যান এখন 18 বছর কি বিয়ে করছে, এখন রাইট, disco কবির বেদি, যাচ্ছে, হ্যাঁ। অনেকে আছে। And I see so many people, আমি রোটারিয়ান, তো রোটারিতে I see people who are 80s and 90s who are so young and they are much younger than আর me. স্যার আমরা যদি আগের জেনারেশনে চলে যাই, আমার দাদু বা তার দাদুর সময়ে, তখন কিন্তু তাদের টাফ চেহারা ছিল, এত ভাত খেতেন, এত খাবার অনেক, খেতেন, এবং সত্যি প্রেশার সুস্থ। সুগার ছিল না। আমার দাদু 86 বছর বয়সে মারা গেছেন। তার কোনো মানে প্রেশার অল্প বিস্তর যা বয়সজনিত থাকে, বাট সুগার টুগার কোনো কমপ্লিকেশনসই হ্যাঁ, ছিল কিন্তু না। তুমি ইফ ইউ জাস্ট কম্পেয়ার আমাদের সিটিতে যে বয়স্করা থাকেন, প্রবীণরা, এবং তুমি যদি গ্রামের দিকে দেখো, তাহলে তুমি অনেক অনেক উত্তরের কারণটা বুঝতে পারবে। হ্যাঁ, বরং ওটা বিদেশি দাদুদের থেকে হেলদি তারা, এক্স্যাক্টলি, পলিউশন নেই, হেলদি ডায়েট, হ্যাঁ অভাব আছে, হয়তো হেলথ সিস্টেমটা তো ভালো নয়। বা নিউট্রিশনের কিন্তু একটু আমি ঘাটতি আছে। আমি বোলপুরে শান্তিনিকেতনের ট্রাইবালদের ওদিকে যাই, মাঝে মাঝে কাজ করি অনেক সূত্রে, তো ওখানে দেখি ইফ ইউ সি আর 80-year-old ট্রাইবাল তোমার থেকে ফিট। মানে সায়ন কি সেই জন্যই অপেক্ষা করছে কখন 70 বছরে যাবে, তখন 18 বিয়ে করবে। আমি ডেবিউ করবো। আচ্ছা, তো এজ রিলেটেড প্রবলেম, আমার বয়স বাড়ছে, তার সাথে আমার সমস্যাও বাড়ছে। হুম। কি কি সমস্যা এই বয়স বাড়ার সাথে সাথে আসতে পারে? 3টে ভাগ করি। একটা হচ্ছে অসুখ, অসুখের মধ্যে 2টো ভাগ। একটা হচ্ছে অ্যাকিউট অসুখ, একটা হচ্ছে ক্রনিক অসুখ। তার থেকে বেশি আমি স্ট্রেস দেবো, যেটার উপর বলবো সেটা হচ্ছে যেটা অসুখ নয় অথচ প্রবলেম, মানে যেটা অস্বস্তি বা কোনো একটা সিমটম যেটার বয়স বাড়ার জন্যই হয়েছে, এবং যেটা কোনো আন্ডারলাইং কোনো অসুখ নেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অর্গানের আকৃতিগত এবং প্রকৃতিগত চেঞ্জের জন্য কিছু কিছু লক্ষণ দেখা দেয়। এগুলো সেইগুলো। যেমন খুব ছোট্ট উদাহরণ দিই, প্রথম উদাহরণটা হচ্ছে মেমারি লস। আমি যেখানেই বলি, আমি যদি অডিয়েন্সকে জিজ্ঞেস করি যে আপনারা প্লিজ হাত তুলবেন না, আপনাদের নিশ্চয়ই এই প্রবলেমটা হয় যে ভুলে যাচ্ছি। কি ভুলে যাচ্ছি? না আজকে কি খেলাম বা এখন কি করতে যাব সেটা ভুলে যাচ্ছি। অথচ সেই মানুষটাই তার বিয়েতে কি রঙের ধুতি পরেছিল সেটা মনে আছে, বা কি রঙের শাড়ি পরেছিল, মেনু কি ছিল মনে আছে 50 বছর আগে। কিন্তু সে ফ্রিজ খুলে কি কেন কেন ফ্রিজ খুলেছে ভুলে যাচ্ছে, বা ছাদে গিয়ে ভুলে যাচ্ছে, এরে ছাদে উঠলাম কেন? অনেকেই বলে এটা। হুম। কিংবা বাজারে গিয়ে আজকে কি বলেছিল, মাছ না মাংস? ও মাছ তাহলে কি বলেছিল, পার্শে না রুই? তাৎক্ষণিক মেমোরি, যেটা ইনস্ট্যান্ট মেমোরি,
দিস ইজ আ সাইন অফ এজিং। মেমোরি লস একটা বললাম, কনস্টিপেশন ভেরি কমন প্রবলেম ইন এল্ডারলি। পিকু দেখেছি আমরা। অমিতাভ বচ্চন কি সুন্দর ফুটিয়েছিলেন চরিত্রটা, গ্রেট এক্সাম্পল। হ্যাঁ, একদম। আরেকটা নেক্সট প্রবলেম হচ্ছে স্লিপ কম, ঘুম কম হওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমের প্রয়োজনীয়তা কমে যায়, এবং এই ঘুমের প্রয়োজনীয়তা কমে বলেই যারা বয়স বাড়েন তারা রিটায়ার্ড, তারা দুপুরে ঘুমোচ্ছেন, ফলে ওই ঘুমের সময়টা ওই ধরো 24 ঘন্টায় 6 ঘন্টা লাগে কি 5 ঘন্টা লাগে, দুপুরে ঘুমিয়ে 2 ঘন্টা কাটিয়ে দিলেন সিরিয়াল দেখতে দেখতে বা খেলা দেখতে দেখতে, রাতে আর ঘুম আসছে না বা ঘুম এলেও ঘুম ভেঙে যাচ্ছে। এটাও এজ রিলেটেড প্রবলেম, বাট ইট ইজ নট আ ডিজিজ। এই যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু অসুখের কারণও হতে পারে, সেজন্য ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু সাধারণত এগুলো নিয়ে আতঙ্কিত হতে বারণ করি আমি। আরেকটা স্যার, এই যে ব্লাড প্রেশার চেক করা এবং বাড়িতে চেক আপ করতে সবসময় তার ডাক্তারখানায় গিয়ে করবে না, এখন অনেক হ্যান্ডি মানে প্রেশার মাপার যন্ত্র এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে। একদম। তো আপনি যদি একটুখানি ডেমনস্ট্রেট করে বলেন, যারা আমাদের সাধারণ দর্শকরা রয়েছে, যে কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয়। আমার মনে হয় এটা আমার মুখে বলার থেকে ডেমনস্ট্রেট করতে করতে বলাই বোধহয় বেটার। তাহলে আমরা দেখবো, জানবো যে কিভাবে সঠিকভাবে আপনি ব্লাড প্রেশার মাপবেন। একটু আগে বলছিলাম যে বয়স্কদের ব্লাড প্রেশার মেজারমেন্টে একটু কিছু কিছু জিনিস জানা উচিত, যেগুলো আমরা অনেকেই ফলো করি না। প্রথম নিয়ম হচ্ছে, যেটা অনেকেই জানেন না, আমি অনেককেই জিজ্ঞেস করি অনেক জায়গায়, যে আপনি কোন হাতে ব্লাড প্রেশার দেখেন। কেউ বলে ডান হাত, কেউ বলে বাঁ হাত, কেউ বলে যখন যেটা মনে হয়, যখন যেটা হাতের কাছে ব্লাড প্রেশার মেশিনটা যেদিকে আছে সেদিকে। ব্লাড প্রেশার দেখার কিন্তু একটা নিয়ম আছে। একটা ভুল ধারণা আছে যে বাঁ হাতটা যেহেতু হার্টের কাছে, আমরা বাঁ হাতে ব্লাড প্রেশার দেখব। সেটা যদিও অন প্রিন্সিপাল ইয়াঙ্গার এজে ঠিক আছে, কিন্তু যখন আমরা বয়স বাড়ে আমাদের, তখন নানা রকম কারণে থ্রম্বোস এখানে হয়, কিংবা স্প্যাজম হয় আর্টারিতে, অনেক কারণে দুটো হাতের ব্লাড প্রেশার কিন্তু ডিফারেন্ট হয়। সেই জন্য বেশি বয়সে আমাদের প্রথমবার যখনই ব্লাড প্রেশার দেখছি আমি, আমার পেশেন্ট আমার কাছে প্রথমে এসছেন বা আপনারা যারা দেখছেন, তারা এর পরের বার যখন আপনাদের প্রবীণ মানুষদের ব্লাড প্রেশার দেখতে বলবেন, তখন ব্লাড প্রেশারটা দেখো। সবার যে হয় তা না। আমার সামনে যিনি আছেন তিনি সে অর্থে প্রবীণ তাকে বোধহয় বলা যায় না, যদিও উনি মধ্যবয়স্ক। প্রবীণ মানে 70, 75, 65 এর উপরে যারা, তাদের এই ডিফারেন্সটা বেশি বোঝা যায়, এবং সেই জন্য প্রথমবার যখন ব্লাড প্রেশার দেখবেন তখন দু হাতে দেখবেন। দেখো কত হলো, আচ্ছা 120/80 এলো বাঁ হাতে। ডান হাতে অনেক সময় ডিফারেন্স হয়, আবার বলছি আমি হয়তো এইখানে এই ক্ষেত্রে ডেমনস্ট্রেট করতে পারবো না, কিন্তু আমি বহু ক্যাম্পে বা বহু প্রোগ্রামে আমি 10 জনকে ডেকে এনে দেখিয়েছি, তার মধ্যে 7 জনের ডিফারেন্স হয়েছে, এবং ডিফারেন্সটা যখন খুব বেশি হয় তখন কি করতে হবে সেটা বলে দিচ্ছি। এবারও ডান হাতটা দেখছে, আমরা ওই হাতে 120/80 দেখেছি। এই হাতে অনেক সময় দেখা যায়, এই হাত বলে না, যে কোনো হাতে অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার ডিফারেন্স হয়। সেই জন্য আমাদের দুটো হাত প্রথমবার দেখা উচিত, এবং তারপরে আবার ধরুন কয়েক মাস বাদে আবার দেখা উচিত যে হ্যাঁ ঠিকই আছে কিনা, দুটো হাতে ডিফারেন্স আছে কিনা এবং কোন হাতে বেশি আছে। এবার নিয়ম হচ্ছে, যে হাতে বেশি আছে সেই হাতে রিডিংটা কিন্তু আপনি নেবেন তার পরের বার থেকে। তার মানে ধরা যাক ওনার এই হাতে পেলাম আমি 140/90, তার মানে কি এই হাতে ওনার ব্লাড প্রেশারটা বেশি আসছে রিডিং। সেক্ষেত্রে এর পরের বার থেকে উনি নোট করে রাখবেন, ওনার ডাক্তারকেও বলবেন বা ওনার বাড়ির লোককে, বা উনি যদি নিজে দেখেন যে আমার ডান হাতে ব্লাড প্রেশারটা বাঁ হাতের থেকে বেশি, আপনি কিন্তু আমার ডান হাতটা দেখুন, ডান হাতে ওনার বেশি আছে 130/1, হ্যাঁ ওটা 120/80, তাহলে দেখুন 10 কিন্তু ডিফারেন্স হলো। তার মানে ডিফারেন্স একটা হয়, এবং ওনার বয়স মিডল এজ হওয়া সত্ত্বেও ওনারও কিন্তু 10 ডিফারেন্স, এবং আর যদি কিছুদিন বাদে উনি কয়েক মাস বাদে বা কয়েক বছর বাদে মাপেন, দেখবেন অতটা আরও বেড়ে গেল। আপনার ডানাতে ব্লাড প্রেশার রিডিংটা বেশি, তার মানে আপনি এখন থেকে যখনই দেখবেন ডানাটা দেখবেন। আবার কয়েক সপ্তাহ বাদে আপনি আবার দু হাতে দেখে নেবেন যে ডান হাতটা তখনও বেশি আছে কিনা। অনেক সময় কিন্তু নানা কারণে, শারীরিক কারণে, ক্লট বা কিছু অদল বদল হয়ে যায়। তাহলে আপনাদের যেটা শেখালাম যে প্রথম বা এর পরের বার প্রথম যখন আপনি ব্লাড প্রেশার দেখবেন, বিশেষ করে যাদের ব্লাড প্রেশারের অসুখ আছে এবং ওষুধ খাচ্ছেন, আপনারা মনে করে দু হাতে একই সময়ে ব্লাড প্রেশারটা দেখবেন, এবং যে হাতে হায়ার রিডিং সেই হাতটা রেকর্ড রাখবেন। নেক্সট কি, নেক্সট হচ্ছে ব্লাড প্রেশারটা কোন সময় দেখব দিনের। অনেকেই বলেন সকালে দেখি,
অনেকে বলে সন্ধ্যাবেলা দেখি, অনেকে বলেন ও যখন মনে পড়ে তখন দেখি। না, বিশেষ করে যাদের হাইপারটেনশন আছে বা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তাদের নিয়ম হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দিনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা, কোনো দিন সকালে, কোনো দিন দুপুরে, কোনো দিন সন্ধ্যাবেলা। তাহলেই ব্লাড প্রেশার রিডিংটা এক্স্যাক্টলি কি, মানে কোন সময় কি হচ্ছে আমরা জানতে পারি, এবং সেই অনুযায়ী চিকিৎসকরা ব্লাড প্রেশার মেডিসিন ডোজ বা টাইমিং চেঞ্জ করতে পারে। 3 নম্বর যেটা নিয়ম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বিশেষ করে প্রবীণদের যত বয়স বাড়ে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশার অনেক সময় ড্রপ করে। এই জিনিসটা কিন্তু আমরা মিস করি। অনেক মানুষ আমাদের কাছে আসে ফ্র্যাকচার নিয়ে, বিছনা থেকে উঠে দাঁড়িয়েছেন, মাথা ঘুরে গেছেন, পড়ে গেছেন, ফ্র্যাকচার, বা মাথা ঘুরে গেছে, পড়ে গেছেন, ইনজুরি। পশ্চারাল হাইপোটেনশন বা দাঁড়ালে ব্লাড প্রেশার কমে যাওয়া, সিস্টোলিক বা ডায়াস্টোলিক। সিস্টোলিক 20, মানে উপরের প্রেশার যেটা সেটা 20 কমে যায় বা তার বেশি, আর নিচের প্রেশারটা 10 বা তার বেশি কমে। এটা কিন্তু ভীষণ কমন। ফলে প্রত্যেকজন প্রবীণ নাগরিককে একবার অন্তত, বিশেষ করে যার সিমটম হচ্ছে মাথা ঘোরার বা যে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে, বসে আর বাঁধো ওই হাতেই বাঁধো, আমরা এই হাতে পেয়েছি, আমরা এখন থেকে এই হাতেই করবো, এই হাতটাই বাঁধো, এই হাতটা বেশি। তাহলে আমি ওনাকে বসে ব্লাড প্রেশার দেখবো, আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা ওনাকে দাঁড় করিয়ে দেখবো। দাঁড় করিয়ে দেখারও নিয়ম আছে একটা, এটা আমরা এবার তাড়াতাড়ি করি। বসে ব্লাড প্রেশার দেখে আমরা কিন্তু মেশিনটা খুলবো না, ওনাকে দাঁড় করাবো। তারপরে এই পশ্চারাল হাইপোটেনশন যাদের থাকে, মানে উপরের ব্লাড প্রেশার বা নিচের ব্লাড প্রেশারটা 20-র বেশি ড্রপ করছে, অনেকের আবার বাড়ে, সেটা অন্য কারণে বাড়ে দাঁড়ালে, সেটা আমি যাচ্ছি না। আমার বেশি চিন্তা হয় যাদেরটা কমে বা ড্রপ করে, তার কিন্তু চিকিৎসা আলাদা, ওষুধ চেঞ্জ করতে হয়, ওষুধ অ্যাড করতে হয়, ফলে সেগুলো চিকিৎসক ডিসাইড করবেন। কিন্তু আপনাদের কাজ হচ্ছে এটাকে ডায়াগনোসিস করা, এবং চিকিৎসকদের উদ্দেশ্য বলছি, যারা অনেকেই জানেন এটা, যারা হয়তো ভুলে গেছেন, সেই ছাত্র অবস্থায় পড়েছিলেন। পশ্চারাল হাইপোটেনশন, আপনি এবার দাঁড়ান একটু। আচ্ছা, এবার নিয়ম হচ্ছে আমরা দাঁড় করিয়ে 1 মিনিট বাদে আমরা ব্লাড প্রেশারটা দেখব। 1 মিনিটটা আমি এখানে 1 মিনিট রাখছি না, কারণ আমরা এখানে শ্যুটের স্বার্থে আমরা এখনই দেখব, কিন্তু নিয়ম অনুসারে 1 মিনিট এবং 3 মিনিটের মাথায় ব্লাড প্রেশারটা দেখতে হবে এবং নোট করতে হবে। ওনার যদি 130/80 হয় সিটিং বা লাইং, অনেকে শুয়ে থাকলেও একই রেফারেন্সটা হয়, সিটিং বা শুয়ে থাকা অবস্থায় যে ব্লাড প্রেশারটা, এবার তুমি দাঁড়িয়ে আমরা আরেকবার দেখব, তারপরে আবার 1 মিনিট হয়ে গেছে ধরে নিলাম, তারপরে 3 মিনিট বাদে আবার দেখব। এইভাবে আমরা সেই মানুষটির দাঁড়ালে ব্লাড প্রেশার ড্রপ করছে কিনা এটা আমরা ডায়াগনোসিস করতে পারবো, এবং এটা প্রবীণদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তো এতক্ষণ ধরে যে দেখলেন এই যে ব্লাড প্রেশার মাপার সঠিক পদ্ধতি, যেটা আমাদের ট্রিটমেন্ট দেখালেন, এই যে মিথটা উনি বাস্ট করলেন যে আমরা ভেবে থাকি যে হ্যাঁ এরকম করে ব্লাড প্রেশার মাপলেই হবে, সেই রকম মাথার মধ্যে কিছু ঘুরপ্যাক খাওয়া কিছু মিথস, যেটা আমাদের মাথায় ঘুরে থাকে, হ্যাঁ এটা হয় এটা হয়, এরকম কিছু মিথস আমাদের ট্রিটমেন্ট এখন বাস্ট করতে চলেছেন। আমাদের নেক্সট রাউন্ড, ফ্যাক্ট চেকআপ। ফ্যাক্ট চেকআপ। ফ্যাক্ট চেকআপ, এই রাউন্ডে আমরা আমাদের ট্রিটমেন্টকে একের পর এক স্টেটমেন্টস দেব। এবার ওই স্টেটমেন্টগুলো শুনে উনি বলবেন এটা মিথ নাকি ফ্যাক্ট। রেডি ট্রিটমেন্ট। ডিজিটাল ব্লাড প্রেশার মাপলে রিডিং ঠিকঠাক আসে না। মিথ। কারণ হচ্ছে ব্লাড প্রেশার মেশিন যদি ঠিকভাবে ক্যালিব্রেট করা থাকে, চেক করা থাকে, তাহলে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনে যে রিডিং দেয় ম্যানুয়ালে সেটা একই দেয়, আমরা দেখেছি। বয়স হলে বেড়াতে যাওয়া যাবে না। মিথ। কারণ যদি না কোনো সিরিয়াস কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, যে আমার ফ্লাইট করা যাবে না বা আমার লং জার্নি করলে মোশন সিকনেস হয়, বয়স বেড়েছে বলে আমি বেড়াতে যাব না, এটা কোনো সময় হয় না। এবং তার যে অসুখগুলো আছে সেগুলোর চিকিৎসা ঠিক মতন চলছে, তার ওষুধ নিয়ে যাবেন, তার সঙ্গে কেউ থাকবেন, এবং ট্যুরটা প্ল্যান করা থাকবে, এবং যেখানে যাচ্ছি সেখানে যেন মেডিকেল ব্যাকআপ থাকে, এই খবরটা নিয়ে যাওয়া উচিত। বয়স হলে মিষ্টি খাওয়া যেতে পারে, ফ্যাক্ট। শুধু তাই না, অনেকে হয়তো এটা শুনে আমাকে খুব ভালোবাসবেন, অনেকে হয়তো এটা শুনে রেগে যাবেন, বাড়ির লোকরা রেগে যাবেন, কিন্তু ডায়াবেটিক পেশেন্ট, আমার যারা ডায়াবেটিস পেশেন্ট, তারাও কিন্তু মিষ্টি খায়। কারণ আমি ওষুধ যদি দিই, তাদের ওই মিষ্টি একদম খাবো না এটা আমি বারণ করি না। আজ সামনে পুজো, বিজয়া, 2-1টা মিষ্টি খেতেই পারে, গরমকালে আম খেতেই পারে, কিন্তু ওষুধটা ঠিক মতো দেখা না, এবং পুরো ইটস অল অ্যাবাউট ক্যালোরিজ, যাতে নাকি
ক্যালোরি ব্যালেন্সটা সারাদিনের ঠিক থাকে। হুম। নিশ্চয়ই মিষ্টি খেতে পারে বয়স হলে। বয়স হলে নতুন কিছু শেখা যায় না। মিথ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নতুন জিনিস শেখে, এবং আমার দেখা বহু প্রবীণ নাগরিক আছে তারা যারা বয়সের সঙ্গে সঙ্গে মিউজিক শিখছেন, তারা বয়সের সঙ্গে সঙ্গে নতুন করে নানা ধরনের যোগা বা প্রাণায়াম এইসব ক্লাসে যাচ্ছেন, রেইকি করছেন। এরকমও দেখেছি বিদেশে মার্শাল আর্ট শিখছেন বয়সে, সেটাও দেখেছি। ফলে নিশ্চয়ই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ, আবার সেই একই কথা, আমি নিজের ফিজিক্যাল এবিলিটির মধ্যে করা। আমার দুটো হাঁটুতে ড্যামেজ, আমার সার্জারি হয়েছে, আমি গিয়ে তাইকোন্ডু শিখবো না, সেরকম ব্যাপার আর কি। প্যালিয়েটিভ কেয়ার মানে গতানুগতিক চিকিৎসা থেকে হাত তুলে নেওয়া। এটা মিথ। প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে একটা মানুষকে এমন একটা অসুখ, শুধু ক্যান্সার নয়, যেটা নাকি টার্মিনাল অসুখ বলি যেগুলো আমরা, সেখানে থেকে তাকে কমফর্ট দিয়ে জীবনের বাকি সময়টা কাটানো। এটা একটা খুব সুন্দর, আরও সুন্দর কথা আছে যেটা বিদেশ থেকে শিখেছি এবং এখানে আমরা ইউজ করি, এন্ড অফ লাইফ কেয়ার। এবং এন্ড অফ লাইফ কেয়ার বা প্যালিয়েটিভ কেয়ার, এই দুটোই মানুষের শেষ সময়টা, সে 100 দিন, লাস্ট 100 ডেজ হোক কি লাস্ট 1 ইয়ার হোক কি যাই হোক, সেটাকে মানুষকে কমফর্টে রাখা। এবং প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে হাত তুলে দেওয়া নয়, এই কারণে কারণ প্যালিয়েটিভ কেয়ারে অনেক মেডিসিন ইউজ হয়। আমি মেডিসিন যেখানে ইউজ করছি, আমি হাত তুলছি কোথায়? আমি তো যাচ্ছি আচ্ছা, কিছু। যদি সহজে 2 লাইনে বলে দেন যে প্যালিয়েটিভ কেয়ারটা কি, কারণ অনেকেই টার্মটা হয়তো শোনেনি, জেরিয়াট্রিক শোনেনি। হ্যাঁ, প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে কোনো একটা টার্মিনাল ইলনেস বা যে চিকিৎসার কোনো, যে অসুখের কোনো চিকিৎসা নেই, সেই অসুখের সিমটম প্রশমন করে তাকে ঠিক রাখা। প্রচণ্ড অ্যাডভান্সড ক্যান্সারই হোক কিংবা মোটর নিউরন ডিজিজের মতো যে অসুখটা সুপারম্যানের হয়েছিল সবাই জানেন, যেটাতে আস্তে আস্তে উনি ক্ষয়ে গেলেন, মোটর নিউরন ডিজিজের মতন অসুখই হোক, কি অ্যাডভান্স পার্কিনসনই হোক, কি স্ট্রোক হয়ে শুয়ে পড়ে আছেন, আর বাঁচার ইচ্ছা নেই বা রিকভার, সেইখানে তার যে সিমটমগুলো, তার ব্যথা, তার প্রেশার সোর বা বেড সোর যেটা বলি আমরা, তার নিউট্রিশনাল নিড, তার ইমোশন, তার যে ভয় যে আমার দিন শেষ হয়ে আসছে, সেটাকে কাউন্সেলিং করা, তাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করা, এই পুরো জিনিসটা হচ্ছে প্যালিয়েশন। এবং এটা একটা প্রলেপ দেওয়া তার উপর, এবং তাকে কমফর্টে রাখা, যাতে নাকি তার সেই অসুখটার মধ্যেও সে যতটা সম্ভব, নিশ্চয়ই সেই অসুখটার মধ্যে আমাদের মতো স্বাভাবিকভাবে এরকম বসে ইন্টারভিউ দিতে পারবেন না বা খেলার মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না, কিন্তু তার সেই অ্যাটমসফিয়ারের মধ্যে সে যতটা ভালোভাবে থাকা যায়, সে ঘরে হোক কি হসপিটাল হোক, সেইটাকে দেওয়াটাকে হচ্ছে প্যালিয়েটিভ মেডিসিন বা প্যালিয়েটিভ কেয়ার। ওকে। আর স্যার, সার্জিক্যাল স্ট্রাইক জানেন তো আপনি? শুনেছি। সার্জিক্যাল স্ট্রাইক শুনেছেন তো? এটা যদি আপনার সাথে ঘটে কেমন লাগবে? মানে সেটা কি আমার মেডিকেল প্রফেশনের সার্জিক্যাল স্ট্রাইক? সেটা আপনি দেখতে পাবেন, মানে খেলাধুলো করবো আপনার সাথে। এটাই আর- বাকি ছিল নাকি আজকে? হ্যাঁ, এবং এমন একটা খেলা যেটা বয়স্করা খেলতে পারেন। আচ্ছা, কি খেলা আপনি গেস করতে থাকুন, আপনারাও গেস করতে থাকুন। আমাদের নেক্সট রাউন্ড সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এমন একটা খেলা, মানে ফুটবল, ক্রিকেট এগুলো তো টাফ গেম বয়স্কদের পক্ষে, তো গলফ এমন একটা খেলা যেটা রিটায়ারমেন্টের পর মানুষ খেলতে পারে, বয়স হলেও খেলতে পারে, এবং মিনি গলফও কালচার বিদেশে অনেক পপুলার। খুব পপুলার। তো যেটা আপনাকে করতে হবে সার্জিক্যাল স্ট্রাইকে, আমরা ধীরে ধীরে, আপনি ওয়ান শট করতে পারেন অথবা আপনি ধীরে ধীরে গলফের মতন কাছে নিয়ে গিয়েও করতে পারেন। সো চয়েস ইজ ইয়োরস। Here we go. ঠিক আছে, হুম। এটা আমার পেশেন্টরা করুক সেটা আমি চাই, আজকের দিনে আমি নিজেই চেষ্টা করছি। স্যার বেরিয়ে গেলে হবে না, বেরিয়ে গেলে আমাকে আবার শুরু করতে হবে আপনাকে। আগে একটা শট নিয়ে দেখুন। শট নিন। হ্যাঁ। হ্যাঁ, একটা শট নিন আগে, দেখুন ডিরেক্ট হোল ভাই। মিস হয়ে গেল। আর একটু এগিয়ে দিলাম আমরা। হুম। প্রথম ট্রাইতে হলো না, আমরা স্যারকে আরেকটু এগিয়ে দিলাম। নাজুক। আমার মনে হয় এটা দুটো হ্যাঁ। ট্রাইতে করাই বেটার। আচ্ছা, এটা ঢুকে যাবে মনে হয়। এটা কি হলো? এটা কি হলো? দাদুকে হাঁটতে হাঁটতে নিয়ে যাবো বলে বার করে মিষ্টি খাইয়ে নিয়ে চলে এলেন দাদুর লাঠি দিয়ে। যাই হোক, ওয়ান্ডারফুল গেম, দারুণ খেলেছেন একদম। ঠিক আছে, দারুণই খেলেছেন উনি। আমরা চলে যাই আমাদের সিটে। স্যার কেমন লাগলো গলফ খেলে? খুব ভালো লাগলো। তুমি যেটা খেলালে সেই জিনিসটা বিদেশে বহু দেখেছি, সি সাইডে ছোট ছোট মিনি গলফ কোর্স করে ওরা, এবং অদ্ভুত জিনিস, প্রবীণরা সেখানে পয়সা দিয়ে 1 পাউন্ড 2 পাউন্ড এক একটা জায়গায় ঘন্টায় তারা
খুব ছোট জায়গার মধ্যে, ধরো এই যে জায়গাটা, এটার মধ্যে যেটা বিরাট গলফ কোর্সে তাদের খেলার ক্ষমতা নেই আর, আমি নিজে দেখেছি এবং এই জিনিসটা আমি অনেকদিন বাদে আবার এখানে দেখলাম। এটা আমার আগে দেখা, ফলে অভিজ্ঞতাটা যাদের নেই তারা নিশ্চয়ই এনজয় করলেন। মিনি গলফ বলে এটা, একদম এবং এটা স্পোর্টস এর paid, মধ্যে থাকুন। এবং হ্যাঁ। এটা পেড পয়সা দিয়ে করে, অনেক জায়গায় ক্লাব থাকে সেখানে ফ্রি হয়, এবং এটা খুব এনজয়েবল জিনিস এবং এটা খুব অ্যাক্টিভ রাখতে হেল্প করে প্রবীণদের। নিশ্চয়ই আপনারা যদি পারেন এটা করবেন। ওকে স্যার, লাস্ট প্রশ্ন আপনার কাছে, যে আমরা বয়সকালে ফিট কিভাবে থাকবো? বয়স বাড়বে, আমরা পারবো না রিভার্স করতে, কিন্তু ঠিকভাবে থাকতে হবে। প্রথম হচ্ছে ডায়েট। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, ডায়েটটা কি এটা হবে, একটা স্পেশাল চার্ট করে দিন ডাক্তারবাবু। কোনো ডায়েট বলে কিছু নেই। দ্যাট ইজ নাথিং নোন অ্যাজ জেরিয়াট্রিক ডায়েট। আমার বয়স হয়েছে বলে আজকে সকালে আমার 59, কালকে আমার 60 হয়ে গেল, আমি সকালে উঠে বলে, এই আমার ডায়েটটা চেঞ্জ করে, আমাকে ওটা খেতে দে না। যদি ডায়াবেটিস থাকে, যদি কিডনি অসুখ থাকে, যদি হার্টের অসুখ থাকে, যদি হাই প্রেশার থাকে, ডাক্তার কিছু রেস্ট্রিকশন দেবেন, সেটা ছেড়ে দিন। কিন্তু এমনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সুষম খাবার খাওয়া, ভেজিটেরিয়ান ইজ বেটার। ননভেজ তোমরা যারা খাও, আমাকে এর জন্য আবার বকাবকি করো না। যারা KFC খান তারা KFC খাও, কিন্তু ভেজিটেরিয়ান ইজ বেটার। মাছ একটু ফিশ ইজ গুড, বিশেষ করে ফিশের একটা ওমেগা যে ফ্যাটি অ্যাসিড, তার একটা প্রোটেক্টিভ রোল আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে বারবার করে খাওয়া, মানে পুরো মিলটা দুটো বড় মিল না খেয়ে 4টে মিলে ভাগ করে দেওয়া, এটা প্রবীণদের খুব দরকার। কারণ বেশি বয়সে এমটিং খুব স্লো হয় পেটের। এই যে বলে না, পেট ভার হয়ে আছে, দুপুরে খেয়েছি বিকেলে খেতে ইচ্ছা করছে, এর মানে হচ্ছে গ্যাস্ট্রিক এমটিংটা কম হয়। গ্যাস্ট্রিক এমটিং কম হয় বলেই পুরো মিলটাকে সারাদিন যদি 4 ভাগে ভাগ করে দিই, কি 5 ভাগ অনেকে খান। সকালে ব্রেকফাস্ট খেলাম, লাঞ্চটা খেলাম হালকা করে, লাঞ্চ আর ডিনারের আগে একটা স্ন্যাক করলাম। অনেকে আবার ওই স্ন্যাক আর ডিনারের মধ্যে আরেকটা ছোট করে একটু কিছু খেয়ে খান, কিংবা সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যে ছোট খান, ওটা 5th মিল হয়ে যায়। এটা একটা উপায় ভালো থাকার। 2 নম্বর হচ্ছে জল 2 লিটার, দুদিনের রেস্ট্রিকশন থাকে অন্তত খাওয়া দিনে। হার্টের অসুখ বা কিডনি অসুখ হলে রেস্ট্রিকশন থাকে, নয়তো আমরা 2 লিটার 1.5 লিটার যার যেরকম ক্ষমতা। হ্যাঁ, গরমকালে বিশেষ করে যারা ঘামছি, এরকম এসির মধ্যে বসে নেই, বাইরে গেছি, ব্যাংকে থেকে ফিরে এসেছি ঘামতে ঘামতে, আমাদের প্রবণতা কি হয়, এসে কি খাওয়ার, জল খাওয়ার। প্রচন্ড চেষ্টা পেয়েছে জল খেলাম, ওটা কিন্তু রিস্কি, কারণ ঘামের সঙ্গে সঙ্গে সল্ট বেরিয়ে যায়, সোডিয়াম, কিছুটা পটাশিয়ামও বেরোয়। ফলে গরমের দেশে বিশেষ করে ঘামের পরে আমাদের, বা ঘামছি ঘরে বসে দরদর করে, আমাদের উচিত হচ্ছে ORS খাওয়া, মানে চিনি নুন জল। যদি আপনার ডায়াবেটিস নিয়ে আতঙ্ক থাকে, যদিও একটু চিনি নুন জল খেলে ডায়াবেটিস বিরাট কিছু বাড়বে না, তাহলে আপনি লেবু নুন জল খান, কিংবা চিনি লেবু নুন দুটো একসঙ্গে দিয়ে, যেটা ORS এর সিস্টেম, 1 মুঠো চিনি, 1 চিমটে নুন, 1 কোয়া লেবু, 1 গ্লাস জল। এটা একদম আমাদের ডায়রিয়া মিশনের, সারা ভারতে এটা হয়, এটাই খাবেন। আমি অ্যাডভাইস করি প্রবীণ নাগরিকদের, ঘরের মধ্যেও একটা সোয়েটিং হয় নিজের অজান্তে, ফলে দিনের মধ্যে সকালে আর সন্ধ্যাবেলা পারলে এটা খান। অনেকে জিজ্ঞেস করে প্রেশার বেড়ে যাবে না নুনের জন্য? না, কারণ ওই সল্টটা যাচ্ছে আপনার সোডিয়াম লসটাকে রিপ্লেস করতে, ফলে ওই সল্টটা আগে রিপ্লেস হবে, তবে প্রেশার বাড়ার কথা। ফলে প্রেশার বাড়ার চান্স কম, সোডিয়ামটা রিপ্লেস হবে। তাহলে ডায়েট হলো, খাবার হলো, এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যেটা ক্ষমতা হয়, সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে হাঁটলেই যথেষ্ট হয়, সকালে নয়, সন্ধ্যাবেলা খাওয়ার আগে, দুপুরে নয়, খাওয়ার পরে নয়। যোগ পারেন যোগা করুন, রেইকি, প্রাণায়াম, যে যেটা চান। মিউজিক থেরাপি এখন খুব এসছে, সং অ্যান্ড ডান্স থেরাপি যারা করে, অনেকে করেন এটা। লাফিং ক্লাব এখন তো সব জায়গাতেই, সারা পৃথিবীতে আছে, ভারতবর্ষেও আছে। দ্যাটস অলসো গুড এক্সারসাইজ। এগুলো আপনারা করুন, এক্সারসাইজের মধ্যে থাকুন। 4 নম্বর হচ্ছে রেগুলার হেলথ চেক আপ, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না নেওয়া, পাড়ার দোকানে গিয়ে ওষুধ নেওয়া আনসেফ। খুব মাইনার প্রবলেমের জন্য করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি অ্যাডভাইস করবো ডাক্তারের পরামর্শ নিন। মনকে চিন্তামুক্ত রাখুন, বলা সোজা করা শক্ত আমি জানি। রাস্তায় বেরোলেই অটোওয়ালার সঙ্গে ঝগড়া দিয়ে শুরু হবে, বাড়ি ফিরলে বাড়ির ছেলে বৌমার সঙ্গে ঝগড়া। চেষ্টা করুন মনকে চিন্তামুক্ত রাখতে, স্ট্রেস কম রাখতে, যাতে ব্লাড প্রেশার কম থাকবে, ডায়াবেটিস কম থাকবে, বেশি দিন বাঁচবেন। আর হচ্ছে যেটা নিয়ে একটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে যে নতুন করে কিছু করা সম্ভব কিনা, বা হবি, নতুন কিছু শেখা। হবি
নতুন কিছু শিখুন, একটা হবি টেক আপ করুন। দেশে বিদেশে এখন দেশেও চালনটা হচ্ছে ডগ ওয়াকিং ইজ আ হবি। এই একটা কুকুর পুষলো বাড়িতে, একটা পোষ্যকে নিয়ে হাঁটছে রোজ একটা সময়। পশুর পিঠে চড়ে গেলে হ্যাঁ। না, যাই হোক, হ্যাঁ। তো এছাড়া গার্ডেনিং একটা ভালো হ্যাঁ। হবি, মিউজিক ইজ এ গুড হবি। অনেকে বেশি বয়সে গিয়ে, যেটা প্রশ্নের উত্তরে বলেছিলাম তখন, চেস খেলা শেখে, নতুন কোনো খেলা শেখে। এগুলো সবই হচ্ছে মাইন্ডকে রিল্যাক্স করা এবং মনকে চিন্তামুক্ত রাখা বা কিছুতে ডাইভার্ট করা। কারণ বয়স হলে মানুষ রিটায়ার করে, তখন ভাবে এরে আমার তো দিন ফুরিয়ে গেল, জীবনটাই ফুরিয়ে গেল। আমি আগে অ্যাক্টিভলি এত কাজ করতাম, এখন করি না কেন? আমার পার্সোনাল সূত্রে আমি আহ, আমাদের টলিউডে গেছি বা যাই এখনো, এবং ওখানে আমি নাম করবো না অবশ্যই এখানে, এবং সিনিয়র কিছু আর্টিস্ট তারা এখনো অভিনয় করছেন, দেখে ভালো লাগে। তোমরা জানো আমি কার কথা বলছি। আর্টিস্টদের রিটায়ারমেন্ট হয় না স্যার। এক্স্যাক্টলি, এবং তারা তাদের লিমিটেশনের মধ্যে করছেন। এবং আমি রিসেন্টলি দেখলাম, দুদিন আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, খুবই নামকরা একজন অভিনেত্রী আগের দিনের, তিনি এখনো অভিনয় করছেন এবং সিরিয়ালে অভিনয় করছেন। এরকম দুজনকে আমি চিনি। তার মানে বয়সটা বড় ব্যাপার নয়। আপনি যদি আপনার কাজটা করে যান, অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেক ডাক্তার অনেক বয়স পর্যন্ত প্র্যাকটিস করেন। আমার যিনি গুরু ডক্টর, আবার নাম করছি না, অনেকে তাকে চিনবেন, তারা প্রায় 90 বছর বয়স এখনো প্র্যাকটিস করছেন মেডিসিন। কলকাতা শহরের 1 নম্বর মেডিসিনের ডাক্তার। 100 বছর বয়স পর্যন্ত প্র্যাকটিস করেছেন। আমাদের এই নামটা করছি, ডক্টর মণি ছেত্রী, কারণ এখন প্র্যাকটিস করেন না। তো নিজের প্রফেশনটাও রাখা যায় বা অন্য প্রফেশন বা হবিও করা যায়। এই হচ্ছে কিছু কিছু টিপস যেগুলো দিয়ে আমরা বেশি বয়সে। আর একটা জিনিস বলে দিই সবসময়, অ্যানুয়াল হেলথ চেক আপ, বছরে একবার একটা হেলথ চেক আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই হেলথ চেকআপ কিন্তু আপনার ফ্রিতেও হতে পারে। নারায়ণা হেলথ সেই সুযোগ করে দিয়েছে ট্রিটমেন্টের জন্য, যেটা স্যার বললেন, বয়স হলে আপনি আপনার প্রবীণ যে আত্মীয় বা প্রবীণ যে প্রিয় মানুষ রয়েছে তার জন্য একটা হেলথ চেকআপ জিতে নিতে পারেন ফ্রম নারায়ণা হেলথ হাওড়া। তার জন্য যেটা করতে হবে, আমাদের এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনারা চোখ রাখবেন। আগামীকাল আসবে এই পর্ব থেকে একটি প্রশ্ন, তার যারা সঠিক উত্তর দেবেন তারা পেয়ে যাবেন, মানে তাদের মধ্যে থেকে একজন লাকি উইনার পেয়ে যাবেন নারায়ণা হেলথ হাওড়ার পক্ষ থেকে ফ্রি হেলথ চেকআপ। এবং তার সাথে যারা পেলেন না কিন্তু আমাদের ট্রিটমেন্টের একদম লয়াল অডিয়েন্স, তাদের জন্য আমরা লয়াল রয়েছি, আপনারা ইউজ করতে পারেন এই যে কুপন কোড ট্রিটমেট, তাহলে পেয়ে যাবেন এই হেলথ চেকআপে স্পেশাল ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ট্রিটমেন্টকে নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন। এই যে বললেন স্যার যে নতুন হবি নিয়ে আসুন আর প্রেম করুন সাইডে। টাটা।